বরিশাল থেকে ডিরেক্ট চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়া কি করলাম, কতদিন থাকলাম, সবই থাকছে আজকের এই ভিডিওতে। আর এই ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার মেইন রিজন হচ্ছে আমার একটা বিয়ের ইনভাইটেশন ছিল। তো চলুন গাইস, ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তীব্র। তো ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য আগে যেতে হবে আবার নতুল্লা বাস, কারণ ওইখান থেকে আমার বাসে উঠতে হবে। আর বাহিরে কিন্তু রোদের চাপ ছিল অনেক বেশি, যেহেতু কোরবানির ছুটি শেষ, যার কারণে নতুল্লা বাস কিন্তু অনেক মানুষের ক্রাউড আর গাড়িরও জ্যাম ছিল অনেক বেশি। নতুল্লা বাস আসার পর কিন্তু আমার গাড়ি পেতে অনেক প্রবলেম হয়েছিল, কারণ প্রত্যেকটা গাড়িই ছিল একদম ভরা। গাড়ির টিকিটগুলি আগেই বুকিং করা ছিল। তারপর আমি কোনো মতো একটা লোকাল বাসে উঠে পড়লাম। এই লোকাল বাসে ওঠার পর কিন্তু অবস্থা ছিল একেবারে খারাপ, কারণ গাড়ির ভিতরে ছিল প্রচুর পরিমাণ গরম। এই বাসের ভিতরে প্রত্যেকটা সিটই মানুষ ছিল, একটা সিটও খালি ছিল না। এই বাসের প্রত্যেকটা সিট বুকিং থাকা সত্ত্বেও কিছুক্ষণ পর পর বাস থামিয়ে বাসে নতুন যাত্রী নিচ্ছে। তবে কিছু কিছু মানুষ গাড়ি না পাওয়ার কারণে কিন্তু একেবারে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে তাদের। তবে আমি এই ফার্স্ট টাইম বরিশাল থেকে ঢাকা যাচ্ছি লোকাল বাসে, আর এই লোকাল বাসের ট্রাভেল কিন্তু সত্যি খুবই কষ্টদায়ক। সাধারণত বরিশাল থেকে যদি কাছে কোথাও যেতে হয় তখন আমার লোকাল বাসে ওঠা হয়, তবে আজকে এই বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য আমি বাধ্য হয়ে এই লোকাল বাসে উঠতে হলো আমার। নতুল্লা বাস আসার পর আমি দেখলাম যে অনেক মানুষই রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউই ঢাকা যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না, কারণ গাড়ির সিটগুলি আগেই নাকি বুকিং করা ছিল। এট লাস্ট আমি কিন্তু অনেক কষ্টের পর কিন্তু ঢাকা চলেই আসলাম। আসতে আসতে আমার একেবারে দুপুর 2টা বাজছে। তারপর আমি রাস্তার পাশে একটা হোটেল থেকে দুপুরের লাঞ্চটা করে নিলাম। দুপুরের লাঞ্চ করার পর মামার জন্য ওয়েট করতে করতে কিন্তু আমার মামাও চলে আসলো। তারপর আমরা যাত্রাবাড়ি থেকে একটা সিলেটের বাসে উঠে পড়লাম। সিলেটের বাসে ওঠার পর আমি একটু শান্তিতে বসলাম, কারণ বরিশাল থেকে ঢাকা আসতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে বসে আসতে। একের পর এক উঁচু উঁচু বিল্ডিং অতিক্রম করে, একের পর এক নদী অতিক্রম করেও কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে আসতে পারলাম না, কারণ ব্রাহ্মণবাড়িয়া নাকি এখনো অনেক দূরে। বাস থেকে তাকিয়ে আছি আর ভাবতেছি যে কখন শেষ হবে এই ব্রাহ্মণবাড়িয়ার পথ। বাস তার নিজ গতিতে চলতেছে। তারপর কিন্তু মামা মাঝপথে দিল বাসের ভিতরে এক ঘুম, আর এই মামার এক ঘুমে আমরা চলে আসলাম একেবারে নরসিংদী। আর নরসিংদী আসার পর কিন্তু বাস একটা ব্রেক দিল। তারপর আমরা বাস থেকে নেমে একটু রিল্যাক্স হলাম। আমাদের বাসটি যেখানে থামালো সেইখানে একটা দোকান ছিল, সেইখান থেকে আমি রোল আর এক বোতল পানি কিনে নিলাম। আর এই ব্রেকটি দেওয়ার কারণে কিন্তু অনেকের কাছেই খুবই ভালো লাগলো। প্রায় 20 মিনিট বিরতি দেওয়ার পর কিন্তু বাসটা কিন্তু আবার আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য কিন্তু ছেড়ে দিল। আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ বলে আমরা আবার বাসে উঠে নরসিংদী ছেড়ে চলে আসলাম। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, বাট আমরা গন্তব্যস্থানে এখনো পৌঁছাতে পারলাম না। এখনো যে কতক্ষণ লাগবে তাও আমি জানি না, কারণ আজকে এই প্রথমে এই রাস্তায় আসলাম আমি। আর আগে কখনো কিন্তু এই দিকে আসা হয়নি আমার। যাত্রাবাড়ি থেকে আমি আর আমার মামা বাসে উঠছিলাম বিকেল 4টার সময়, আর রাত্র 8টার সময় কিন্তু আমরা এই ব্রাহ্মণবাড়ি এসে পৌঁছাইলাম। আর এই বাজারটা হচ্ছে ব্রাহ্মণবাড়ির শাহবাজপুর বাজার। এই বাজার থেকে মামা কিছু আম আর মিষ্টি কিনে নিল। তবে আমাদের জার্নি কিন্তু এখনো শেষ হয়নি। সেই বাজার থেকে আমরা একটা অটোতে করে যাচ্ছি সেই আমাদের গন্তব্যস্থানে। প্রায় দীর্ঘ 11 ঘন্টার জার্নি করার পর আমরা কিন্তু আমাদের সেই গন্তব্যস্থানে চলে আসলাম। এইখানে আসার পর কিন্তু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। নাস্তা খাওয়ার পর রাতের বেলা একটু দ্রুতই ঘুমিয়ে গেছি। তারপর কিন্তু এইটা হচ্ছে গিয়ে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা দ্রুত কমপ্লিট করে তারপর কিন্তু আমরা একটু ঘুরতে বের হইলাম। তবে এইখানে চারপাশের সৌন্দর্য দেখার পর কিন্তু আমার কাছে ভালোই লাগলো। আর এইখানে রাস্তা হচ্ছে গিয়ে মাটির রাস্তা। তবে গ্রামের আনন্দ গ্রামেই পাওয়া যায়, আসলে শহরে বসে এই গ্রামের আনন্দ কখনোই উপভোগ করা যায় না। আমাদের এই পৃথিবীতে যত সৌন্দর্যই আছে সেই সকল সৌন্দর্যের সব থেকে বেশি সৌন্দর্য হলো প্রাকৃতিক সৌন্দর্য। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্যই হচ্ছে তুচ্ছ। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা চলে আসলাম। আর বিকেল হওয়ার সাথে সাথে আমরা যাচ্ছি মার্কেটে, কারণ যেই ছেলের বিয়ে সেই ছেলের নাকি এখনো কিছু কেনাকাটার বাকি আছে। তারপর আমরা চলে আসলাম সেই ব্রাহ্মণবাড়িয়ার মার্কেটে। আর এইখানে নাকি ছেলের এখনো শেরওয়ানি কেনা বাকি আছে, যার কারণে একের পর এক শেরওয়ানি বের করে আমাদের দেখাচ্ছে। আমরাও কিন্তু একের পর এক শেরওয়ানি দেখে যাচ্ছি। আর এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শেরওয়ানির কালেকশন আর ব্লেজারের কালেকশন ছিল। তারপর কিন্তু আমাদের সকলের একটা শেরওয়ানি পছন্দ হয়ে গেল। শেরওয়ানি কেনার পর আরো কিছু কেনাকাটার পর কিন্তু আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় আসতে আসতে কিন্তু আমাদের একদম রাত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে পরিবারের সবাই একত্রে খেতে বসলো। তবে ব্রাহ্মণবাড়িয়ার বিয়ে আমাদের বরিশালের বিয়ের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ এই দিকের কোনো ছেলে বিয়ে করতে হলে বিয়ে করতে যাওয়ার আগে পরিবারের সকলে মিলে একত্রে খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে যাচ্ছি সেই বউয়ের বাড়িতে। আর এই গাড়িতে করে আমরা যাব সেই বউয়ের বাড়িতে।
মামা তাকাও না একটু। যেহেতু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি বেশি দূরে না, যার কারণে কিন্তু আমরা খুব দ্রুতই কিন্তু মেয়ের বাড়িতে চলে আসলাম। মেয়ের বাড়ির সামনে আসার সাথে সাথে কিন্তু তারা গেট ধরলো, আর এইখানে কিন্তু টাকা না ছাড়া জামাইকে ভিতরে ঢুকতে দেবে না। তোমরা তোমরা টাকা ছিল তোমরা? গেটে টাকা দেওয়ার পর কিন্তু আমাদের সকলকে ভিতরে ঢুকতে দিল, আর ভিতরে ঢোকার পর কিন্তু আমাদের সামনে নিয়ে আসলো বিভিন্ন আইটেমের পিঠা। পিঠা খাওয়ার শেষে কিন্তু একের পর এক খাবার নিয়ে আসতে শুরু করলো, আর খাবার খাওয়ার শেষে হলো বিয়ে, আর এই হচ্ছে গিয়ে বিয়ের সেই বাতাসা। বিয়ের শেষে কিন্তু জামাইকে বউয়ের কাছে নিয়ে আসলো, তারপর তাদের যে নিয়ম ছিল তারা কিন্তু সব নিয়ম একে একে পালন করলো। তো যাই হোক গাইস, এই ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া ঘোরাঘুরি এবং বিয়ে খাওয়ার অনুভূতি। সব মিলিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম মাত্র 4 দিন, আর 4 দিনে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।